এসপি সাপোর্টে যাওয়ার পরে সিরিয়াল নাম্বার দিয়ে আমরা তো ফাইলটা নিচ্ছি। ডেল ল্যাপটপে শুধু পিএফএস এক্সট্রাক্টর দিয়ে খুলতে হয়, আর এটা খালি আনজিপ খুলতে হয়, একই কাজ, সহজ জিনিস। ওই যেটাই হোক না কেন, দাদা তুমি হ্যালো দাদা, সিরিয়াল নাম্বারটা তুমি অনেক সহজে বার করে নিলে, কিন্তু আমি ল্যাপটপের এলিট বুকের সার্চ করবা, এলিট বুক দিয়ে প্যাভিলিয়ন হলে প্যাভিলিয়ন, নোটবুক হলে। এছাড়াও তুমি যদি কনজুমার ল্যাপটপগুলোর বের করো, নোটবুক, ল্যাপটপ, এইভাবে সার্চ করবা। এগুলো এলিট বুক দিয়ে করলা, তো এলিট বুক দিয়ে দিলেই যে MUD, এইটার উপরেই দেখো পাশাপাশি সিরিয়াল আছে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, একদম একদম একদম। একদম একদম। এই না না, তুমি যে বায়োসটা আমাকে পাঠিয়েছিলে না হোয়াটসঅ্যাপে, সেই বায়োস থেকে আমি পাইনি আর কি, খুঁজছি অনেক কষ্ট সিরিয়াল। করে। হ্যাঁ, এডিট বুক সার্চ করছিলাম, তো আমি ওটা পাচ্ছিলাম না। তো ঠিক আছে, বাদ দাও, এখন দেখছি দেখো না কি এরকম করা যখন যায়। হবে তখন তিনটা আইডি আছে, কিন্তু বায়োস আইডি কিন্তু তিনটা এখানে, হ্যাঁ, এটা বায়োস আইডি। তো এখন আমাদেরকে কিন্তু এরকম সময় বায়োস নামানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার বায়োস আইডি কোনটা, সঠিক বায়োস আইডি দিয়ে কিন্তু কাজ করতে হবে। আমি আগে ডাউনলোড করে নিচ্ছি এখানে বায়োস আইডি, যে আমারটা কোনটা, এটা এরকমই থাকুক এখানে। তো আমি সব সার্চ করি, তুমি ম্যাক্সিমামটা পাবা। এখানে কি কি আমরা পেলাম আমরা আগে দেখে নিই। যে আমরা পেলাম হলো T76, T37। আচ্ছা, তো আরেকবার সার্চ করব আমাদের যেই ফাইলটা, এই ফাইলটাতে আমরা দেখছি EXE নামানোর পরে ওই সিরিয়ালে তিনটা আইডি, তাই না? তাহলে ক্যাপস লক দিয়ে করি T76। তুমি দেখো এটা কত দেখাচ্ছে, এটা তোমার কাছে কি মনে হয়? এই যে তিনটা আইডি এখানে শো করছে, তাহলে এই ফাইলটা অ্যাকচুয়ালি কোনটার? টি আচ্ছা, থার্টি এটা সেভেন হচ্ছে T90, 39। হ্যাঁ হ্যাঁ, ওটাই হচ্ছে, রিভিশনও একই একবারে একই। দেখো কতগুলা সার্চ করে পাইছে, তার মধ্যে ভার্সনও পাই গেছে 1.1, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রিভিশনও এই যে পেয়ে ওয়ান গেছে। পয়েন্ট ওয়ান সিক্স এটার ভার্সন, রিভিশন সব মিলে গেছে, ঠিক আছে, এবং বায়োসাইডি মিলে গেছে। তার মানে আমার বায়োসটা হচ্ছে T39 নিয়ে কাজ করতে হবে। একদম একদম। হুম, তাহলে আমি আমার, এটাই আমি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলাম। এবার হচ্ছে আমার যেই ফাইলটা ডাউনলোড হয়েছে, এখান থেকে আমি কি করব, এটা খুলে নেব, তাই না? ওপেন করলাম, ওপেন করে আমার কত দেখলাম, T39 বের করে নিলাম, এটাই। হয়ে গেল, কাজ শেষ। T39 চলে আসছে। এখন এর মধ্যে আছে আমাদের কি আছে, এর মধ্যে আছে, তাই না? এটাকে আমি এখানে ডেস্কটপে নিয়ে আসলাম। আচ্ছা, তো আমরা জানি, যেমন তুমি এখান থেকে $FPT সার্চ দিছিলা, তাই না? $FPT কপি করলাম, আমরা $FPT নিচ্ছি, থামো, এখান থেকে যাই আমি $FPT নিব, পেস্ট সার্চ দিলাম, ওকে। এই যে $FPTটা আসছে, এই দাদা $FPT, আমি কি করেছিলাম, ওই ডলার এফপিটির আগে 10টা একটা ভিডিওতে বলেছিল, সেই জন্য 10টা আগে গুনে গুনে 10টা নিয়ে ওটা কেটে দিয়েছি, বাদ বাকি যা ছিল। এটার এই এই জায়গাটা তুমি আরেকটা কাজ করে করতে পারো, সেটা হলো এই সফটওয়্যারটা দিয়ে করবা SXD, এটাতে আবার একটু সহজ হতে পারে তোমার কাছে। আমি অনেক সময় এটাতেও করি, ওটাতেও করি আর কি। এটাতে যেমন কন্ট্রোল F, দেখো এটাতে হয় কি যে এটাতে এর আগের থেকে তুমি মিশে দাও, শিফট ধরে একদম ডিলিট করে দিবা, দেখা দেখির কোনো নাম নাই, ওখান থেকে মিটা বাড়ায় আসবে। আমি বায়োস রিজনটা পরে নিচ্ছি, ঠিক আছে? এই যে এখনও কিন্তু হয়নি, একটা ডট আছে। একটা ডট আছে, এই ডিলেট, ইয়েস। এখন দেখব 10 ডিজিট আমার আসছে কিনা। আমার নিচে আমি দেখতে পাবো যে এখান থেকে সিলেকশন করব, সিলেকশন করার পরে এই দেখো লেন্থ হলো 10, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে লেন্থ 10, এই 10টা, এটা হলো। এখন যদি আমি এটাকে সেভ অ্যাজ করে নিই, এটা হলো পারফেক্ট হবে, আচ্ছা। ঠিক দাদা আছে? এটা সফটওয়্যারটা কি, নাম কি? এইচ এক্স ডি, এটা হলো হয়েছে, ঠিক আছে? এবার ওপেন করে দেখি যে এখানে কি রেজাল্ট আছে। এ দেখো RFPTর আগে এভাবে আছে। আর এখান থেকে তুমি যদি লেন্থ দেখো নিচে, এ দেখো 10টা। তা আমার রিজনটা বাড়াই গেছে, পারফেক্ট বাড়াইছে কিনা অ্যানালাইজার দিয়ে চেক করে নিতে পারবো। অ্যানালাইজারে যদি দিই, অ্যানালাইজার আবার ঠিকঠাক আছে কিনা দেখাই দিবে যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা। এই যে 15 সিরিজের এটা, তাহলে আমার চলে আসছে, মিটা চলে আসছে। আবার এটা ওপেন করব। এখন ওপেন করলে আমি কোথা থেকে নেব? আমি এখন যদি ওপেন করি, তাহলে আমার রিজনটা যেতে হয়েছে বায়োসটা নেব, তাহলে আমি হ্যাঁ, লাস্টে গিয়ে কপি করে। কপি করে নিয়ে এটার সাইজটা কত, এটার সাইজ হবে হচ্ছে, এটা যেহেতু বায়োস 32 মেগাবাইট, এটার বায়োস রিজনটা আছে 16 MB, 16 মেগাবাইটের, ঠিক আছে?
তো 16 মেগাবাইটের যদি বায়োস হয়, বায়োস রিজন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে করে নিতে পারবো। যেমন ইন্টেল ইমেজে যদি বায়োস রিজনে যাই, এ দেখো ওয়ান ট্রিপল জিরো টু, এই যে 1000000, ঠিক আছে, তার মানে আমার 16 MB। আমি ওই লাস্ট অংশটা থেকে নেব, আর ওইটা থেকে নিচ থেকে আমি উপরে 16 রেখে বাকিটা মিশিয়ে দেবো উপর থেকে, তাহলে আমার বায়োস রিজন বাড়া যাবে এটা থেকে। ট্রায়াল ভার্টিক্যালি করলাম। আগে আমি চলে যাবো হচ্ছে এটা হচ্ছে আমার নেটের ফাইল, আর এটা হলো ব্যাকআপ ফাইল। আচ্ছা, এবার তাহলে সেক্ষেত্রে আমি আগে চলে যাব ব্যাকআপ ফাইলের লাস্টে, আর ওটার উপরেই থাকুক, কোনো অসুবিধা নাই। এই আমি সার্চ করলাম, কপি করলাম, এখান থেকে আমি সার্চ করব, পেস্ট করব, হেক্স ভ্যালু দিয়ে দিলাম। এবার আমি সার্চ করলাম, এই আসলো। এখান থেকে নিচে এখন মি রিজন না কি রিজন আমরা আর দেখতে যাব না। এই সিলেকশন ক্লিক করলাম, একদম নিচ থেকে বিদায় করে দেব, শেষ, ইন্টার। এটার বটমটা মিলে গেছে। এবার উপর থেকে নেব। এখন এইটা যেটা আসলো, এই যে ফাইলটা যেটা আমি কাটে আসলো, এটা আসলে থাকলো কতখানি আমি যদি এখান থেকে দেখি, দেখো খুব ভালো করে এই জায়গাটা খেয়াল করো, 1000326 হয়ে আছে। তার মানে ওটা উপর থেকে বাদ দিয়ে দিতে হবে। আমি তো তুমি খালি বলো যে আমি হচ্ছে না, হ্যাঁ কি বলো এগুলো? এই যে এখান থেকে সিলেকশন করছি, গো টু অফসেট করছি, এখান থেকে শিফট ধরে এখানে সিলেকশন করে দিয়ে দিলাম, হয়ে গেল। এখন এখানে আমরা সাইজটা দেখি, দেখো 1000000 হয়েছে, 167772216 হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে না? এখন এটাকে আমরা সেভ করলে বায়োস রিজন হয়ে গেল। এই বায়োস রিজনটা যদি কেউ করাপ্টেড মানে ওই এলিট বুকের ফাইলটা ডিলিট করে ফেলে, আমি সিরিয়াল নাম্বার অনুযায়ী ফাইলটা নামানোর পরে আমি একটা রেফারেন্স বায়োস দিয়ে এই দুইটাকে আমি ইনজেক্ট করে দেবো। এফআইডি টুলস, শোনো, এফআইডি টুলসটা কিন্তু একটা নির্দিষ্ট, যেমন এটা 15, আমি এখন 15টা দিয়ে ওপেন করলাম, আর এটা দিলাম, আর ডিকম্প্রেস হয়ে গেল। এটা কিন্তু কয়েকটা বিষয়ের উপরে নির্ভর করে। একটা তোমার এটা যদি এখানে যদি ভার্সনটা যদি ম্যাচ না করে, তাহলে কিন্তু তোমার ডিকম্প্রেস হবে না। ইভেন আবার তোমার যদি বায়োসটা প্রবলেম হয়, তুমি যদি রিড করাতে প্রবলেম করো, এই বায়োসটা রিড করতে প্রবলেম হয়েছে, ঠিক আছে, এলিট বুক 840G8 এটা রিড করে যে সেভ করছো তখন প্রবলেম হয়েছে, তখনও কিন্তু এ ডিকম্প্রেস হবে না, না হইতে পারে। এটা অনেক ক্ষেত্রে প্রোগ্রামারের উপরেও নির্ভর করবে, যে প্রোগ্রামারটা প্রপারলি রিড করাতে পারছে কিনা। ডিকম্প্রেস করতে পারতেছে না, তখন আমি দেখব যে এইটার যে মেজর মাইনর হটফিস বিল ভার্সনটা আছে সেইটা, ওখান থেকে যে আমার মেন দরকার সিরিয়াল, তো আমি এখান থেকে যদি এলাইট বুক হয়, এলাইট বুক তো আমি সার্চ দিলে তো আমি পাইয়ে যাচ্ছি সিরিয়ালটা, এই যে সিরিয়াল আমার তো দরকার সিরিয়াল, তা আমার তো সিরিয়াল তো আমি পাচ্ছি, যে কোনো বায়োসেরে আমি পেয়ে যাচ্ছি, এবং এইটা থাকলে আমার বাকি সবই আমি যা আছে সবই কালেকশন করে নিতে পারতেছি। এই যে এটা যা আছে, খালি আমি তো নাম লিখে সার্চ দিলেই পাচ্ছি, সেটা আমি যদি প্যাভিলিয়ন দিয়ে এসপি প্যাভিলিয়ন দিলেও সিরিয়াল পাচ্ছি, সমস্যা নাই, ওইটা লাগবেই এমন কিছু না। শুধুমাত্র এই তোমার এই সফটওয়্যারটা হেক্স ওয়ার্কশপ, এই সফটওয়্যারটা দিয়েই বায়োসের টোটাল কাজ করা যায়, ঠিক আছে। সফটওয়্যার অনেক কিছুই আমি ব্যবহার করতে পারি, অনেক কিছুই ব্যবহার করা লাগতে পারে সহজের জন্য, কিন্তু এই একটা সফটওয়্যার দিয়ে এমন কোনো বায়োস নাই যে বায়োসটা এডিট করা সম্ভব হয় না। ল্যাপটপের যখন আমরা সিকোয়েন্সটা দেখি অথবা মাদারবোর্ডগুলো দেখার বোঝার চেষ্টা করি, তখন অনেক সময় কি হয় যে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে আসলে কোনটার পরে কোন ভোল্টেজটা অথবা কোনটা কাজ করবে। এই যে সিকোয়েন্সগুলো আমরা আলোচনা করি, এইটা যদি ডেস্কটপের মাদারবোর্ডটার সাথে আমরা মিলাই, ডেস্কটপের মাদারবোর্ডটা মনে রাখাটা খুব সহজ হয়। এতে হবে কি যে যখন আমরা ল্যাপটপটা করব, তখন এইটার সাথে একটা মাথায় যে ঠিক আছে আমার এই ভোল্টেজগুলো তৈরি হওয়ার পরে আমাকে এই জিনিসগুলো যেতে হবে, যে এটিএক্স কানেক্টরটা থাকে পাওয়ার সাপ্লাই থেকে, যে কানেক্টরটা আসে, তো এই কানেক্টর থেকে আমাদের কি ভোল্টেজ বের হয়ে থাকে, 5 ভোল্ট স্ট্যান্ড বাই বের হয়ে থাকে, 5 ভোল্ট স্ট্যান্ড বাই। তো এই ভোল্টেজটা আর একটা পিএস অন মানে পাওয়ার সাপ্লাই অন 5 ভোল্ট থাকে, ঠিক আছে, একটা 9 নাম্বার পিনে স্ট্যান্ড বাই, আর 16 নাম্বার পিনে থাকে হলো 5 ভোল্ট পিএস অন। 5 ভোল্ট স্ট্যান্ড বাই ভোল্টেজটা কনভার্ট হয়ে আমাদের সুইচে যায় 3.3 ভোল্টেজ হয়ে থাকে। এই জিনিসটাই আমরা যখন ল্যাপটপে দেখব, ল্যাপটপে কি হয় যে আমাদের এখানে পাওয়ার সাপ্লাই, তো আমরা পাওয়ার কেবল লাগাচ্ছি, কানেকশান দিচ্ছি হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ে, এবং সেখান থেকে সব ভোল্টেজগুলো কিন্তু এখানে এসে কানেক্টরে থাকে, কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের ভিতর থেকে বের হয় না। কখন বের হয়?
যখন আমরা মাদারবোর্ডটাকে অন করি তখন পাওয়ার সাপ্লাইয়ের ভিতর থেকে এই যে ওয়্যারগুলো থাকে সেখান থেকে 5 ভোল্ট 12 ভোল্ট এগুলো বের হয়ে আসে, 3 ভোল্ট। ততক্ষণ পর্যন্ত বের হয় না যতক্ষণ পর্যন্ত মাদারবোর্ডটা অন আমরা না করছি। তার আগ পর্যন্ত স্ট্যান্ড বাই ভোল্টেজ শুধুমাত্র বের হয়ে থাকে। সেই স্ট্যান্ড বাই ভোল্টেজটা কনভার্ট হয়ে মাদারবোর্ডের আয়োতে ভোল্টেজ দেয়, সুইচে ভোল্টেজ দেয়, সেই স্ট্যান্ড বাই ভোল্টেজ থেকে চিপসেটে ভোল্টেজ দেয়, কনভার্ট ভোল্টেজ, চিপসেট ভোল্টেজ, পিসিএস ভোল্টেজ যেটা বলে। তার মানে আমরা যখন পাওয়ার সাপ্লাই কানেক্টরটা লাগায় রাখছি এবং পাওয়ার সাপ্লাইয়ের সুইচ অন রাখছি, তখন শুধুমাত্র একটা ভোল্টেজ এসে সেই ভোল্টেজটা কনভার্ট হয়ে কয়েকটা ভোল্টেজে পরিবর্তন হয়ে যায়, যেটা চিপসেটকে অ্যাক্টিভ করে ফেলে, আয়োকে অ্যাক্টিভ করে ফেলে ওই একটা ভোল্টেজ কনভার্ট হওয়ার মাধ্যমেই। ল্যাপটপেও ওই একই বিষয়টাই হয় যে আমাদের যখন ল্যাপটপের বোর্ডে অ্যাডাপ্টারের ভোল্টেজ 19 অথবা আমরা অ্যাডাপ্টারের ভোল্টেজ 19 ভোল্ট অথবা ব্যাটারির ভোল্টেজ আমরা দিচ্ছি, সেখান থেকে 3 ভোল্ট 5 ভোল্ট এই সেকশন থেকে 3 ভোল্ট এলডিও বলা হচ্ছে, লো ড্রপ আউট এলডিও, 3 ভোল্ট এলডিও। এই ভোল্টেজটা পাওয়ার সুইচ, তারপরে ব্যাটারির কানেক্টর, আয়োতে বিভিন্ন জায়গায় এই 3 ভোল্ট এলডিওটাই সব জায়গাতে যায় অবস্থান করে। যখন আমরা সুইচ করব, পাওয়ার সুইচে যখন আমরা সুইচ করব তখন সেই সুইচ হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। বলছি দাদা ওটা একবার রিপিট করবে, যেটা 3 ভোল্টটা 3 ভোল্ট স্ট্যান্ড বাই, 3 ভোল্ট পিসিএসের ভোল্টেজ, 3 ভোল্ট পিসিএস, তো সুইচ ভোল্টেজ 3 ভোল্ট এবং আয়োর রিকোয়ারমেন্টস যেটা আয়োর স্ট্যান্ড বাই ভোল্টেজ 3 ভোল্ট, সেটাতে কনভার্ট হচ্ছে একটা ভোল্টেজ 5 ভোল্ট স্ট্যান্ড বাইটা এসে সবগুলোতে কনভার্ট হচ্ছে। তারপরে যখন আমরা ইউজার সুইচ প্রেস করছে পাওয়ার সাপ্লাইয়ের ভিতর থেকে এখানে যখন হাই লো হাই হচ্ছে, এই হাই লো হাই হওয়ার মাধ্যমে এই কানেক্টর থেকে সাপ্লাইয়ের যেই ভোল্টেজগুলো আছে 12 ভোল্ট 5 ভোল্ট 3 ভোল্ট সেগুলো বের হয়ে আসতেছে। আসলে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে ওই ভোল্টেজগুলো তৈরি হচ্ছে কিন্তু বের হয়ে আসে না, সেই সাপ্লাইগুলোকে, সেই ভোল্টগুলোকে সেই ওয়্যারের মাধ্যমে বের করে দেয়। কখন বের করবে সেটা পাওয়ার সাপ্লাই অন মানে পিএস অন যখন লো হবে, পাওয়ার সাপ্লাই অন এই 16 নাম্বার পিনে, এটা যখন 5 ভোল্ট, এটা যখন গ্রাউন্ডের সাথে টাচ করায় দিবে, কে করায় দেয়? এই আইও চিপ করায় দেয়। আইও চিপ যখন এটা গ্রাউন্ডের সাথে টাচ করায় দিবে তখন পাওয়ার সাপ্লাই অন এই পিএস অনটা যখন লো হবে তখন পাওয়ার সাপ্লাইয়ের ভিতর থেকে সমস্ত ভোল্টেজ বের হয়ে আসবে। এটা হলো ডেস্কটপ মাদারবোর্ডের পাওয়ার ডিস্ট্রিবিউশনের একটা বেসিক কনসেপ্ট, যে ফার্স্ট স্টেপে স্ট্যান্ড বাইটাই একটা 5 ভোল্ট স্ট্যান্ড বাইটাই কনভার্ট হচ্ছে সব জায়গাতে, আইওকে ভোল্টেজ দিচ্ছে, চিপসেটকে ভোল্টেজ দিচ্ছে, সুইচে ভোল্টেজ দিচ্ছে, এক একটা নামই 3 ভোল্ট ডুয়াল, 3 ভোল্ট পিসিএস, ঠিক আছে, 3 ভোল্ট স্ট্যান্ড বাই। এটা হচ্ছে ডেস্কটপ বোর্ডে। একই বিষয় আমরা যখন ল্যাপটপে করব কাজটা, তখন কি করতেছি, আমরা অ্যাডাপ্টার দিচ্ছি 19 ভোল্ট অথবা ব্যাটারি ভোল্টেজ, ব্যাটারির যে ভোল্টেজটা সেটা 3 ভোল্ট 5 ভোল্ট সেকশনে আসছে। এই 3 ভোল্ট 5 ভোল্ট সেকশনে আসার পরে এখান থেকে 3 ভোল্ট এলডিও জেনারেট হচ্ছে, লো ড্রপ আউট একটা ভোল্টেজ যেটা খুবই কম, এর শক্তি একেবারেই নাই। দাদা ওই 3 ভোল্ট এলডিওটা জেনারেট করে কে? এটা এই যে চিপ 3.5 আইসি, তখন কিন্তু 3.5 আর তৈরি হয় না অথবা আয়োতে পাওয়ারটা পায় না, আয়োতে পাওয়ার পায় না বলেই 3.5 তৈরি হয় না। কেন হয় না? এই যে অক্সিলিয়ারি কেবিসি এই ভোল্টেজটা মিসিং হয়ে যায়, 3.3 ভোল্ট অক্সিলিয়ারি কেবিসি এটা মিসিং হয়। iOS5 অ্যানাবল যেটা 3.5 তৈরি করার জন্য যে ভোল্টেজটা মানে অ্যানাবলটা সেটা সেন্ড করবে সে 3.5 আইসির কাছে, যেটার মাধ্যমে 3 ভোল্ট এবং 5 ভোল্ট তৈরি হবে। তাহলে আমরা এই মাদারবোর্ডে দেখতে পাচ্ছি যে অ্যাডাপ্টারের ভোল্টেজ আসবে, অ্যাডাপ্টারের ভোল্টেজটা চার্জার আইসি থেকে এসি ওকের একটা কনফার্মেশন আসবে আয়োর কাছে, ব্যাটারি অ্যাডাপ্টার এখানে, এই জন্য বিটি প্লাস আর ডিসি ইন, এইটা চার্জারের কাছে আসলো, চার্জারের কাছ থেকে একই সাথে সেই আপনার আমি 19 ভোল্ট অ্যাডাপ্টারের ভোল্টেজ দিয়েই কথা বলি, অ্যাডাপ্টারের ভোল্টেজটা সরাসরি 3.5-এর কাছে যাবে, 3.5 থেকে এলডিও জেনারেট হয়ে যাবে, চার্জিং আইসি থেকে এসি ওকে আসবে যেটা পিএসএল ইন নামে থাকবে। এই যে 3.5 তৈরি হবে, এই 3 ভোল্ট এলডিও তৈরি হবে, সেটা
সুইচের মাধ্যমে মানে কনভার্ট হয়ে এটা হচ্ছে 3 ভোল্ট অক্সিলিয়ারি কেবিসি নামে আয়োর কাছে আসবে। আয়োর কাছে যখন এই অক্সিলিয়ারি কেবিসি 3 ভোল্ট এটা আসবে, দেন আয়ো S5 অ্যানাবলটা জেনারেট করবে, S5 অ্যানাবল। এই S5 অ্যানাবলের মাধ্যমেই 3-5 ভোল্টেজ মানে 3 ভোল্ট এবং 5 ভোল্ট তৈরি হবে। এই যে ভিসিসি এসটি পিএলএল ভোল্টেজটা তৈরি হবে যখন আমরা সুইচ করব ডেস্কটপে। ল্যাপটপটা এই কারণে সহজ হবে, ডেস্কটপটা যদি আমরা ভালোভাবে একটু বুঝতে পারি। যখন ভিসিসি এসটি পিএলএল ভোল্টেজটা তৈরি হবে, যদি এই ভোল্টেজটা তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে সিপিইউ কোর হবে না। কেন হবে না? সিপিইউ কোর হওয়ার জন্য ভিসিসি এসটি পিএলএল ভোল্টেজটা এই কারণে প্রয়োজন হবে যে এই ভোল্টেজের সাথেই কানেকশন করা থাকে এসবিআইডি, ডাটা ক্লক এবং অ্যালার্ট। এই 3টা জিনিস কানেক্টেড থাকে হচ্ছে ভিসিসি এসটি পিএলএল এর সাথে। মানে এই 1.05 ভোল্টেজ, এই ভোল্টেজের উপরেই এই 3টা ইনফরমেশন ক্যারি করে, যেটার মাধ্যমে সিপিইউ এবং ভিআরএম চিপের মধ্যে কমিউনিকেশন হয়। ল্যাপটপেও আমাদের এই ভোল্টেজটা হতে হবে। এই মাদারবোর্ডটা যখন আমরা সুইচ করছি তখন সেক্ষেত্রে আমাদের পাওয়ার কানেক্টর থেকে 3, 5 এবং 12 3টা ভোল্টেজই কী হয়েছে বের হয়ে আসছে, তাই না? সেই সাথে সাথে যখনই 12 ভোল্ট বের হয়ে আসছে তখন এই যে মসফেটগুলো আছে, আপার মসফেট সিপিইউ কোর সেকশনের আপার মসফেটে হয়ে এই কয়েলগুলো তো রাখছে সিপিইউতে ভোল্টেজ দেওয়ার জন্য। তো সিপিইউতে ভোল্টেজ কত লাগবে সেটা তো এই ভিআরএম চিপকে সিদ্ধান্ত নিতে হবে। এই যে আইসিটা আছে, যে ভিআরএম চিপ কোর আইসি যেটা আমরা বলছি, এই আইসিটাকে সিদ্ধান্ত নিতে হবে যে কত ভোল্টেজ এখানে তৈরি করবে সে। তো সেটা তৈরি করতে গেলে সেটা নির্ভর করবে হচ্ছে সিপিইউর উপরে, তাই না? সিপিইউ যদি i3 হয় তাহলে একরকম ভোল্টেজ হয়, i5 হলে আরেক রকম হয়, i7 হলে কিন্তু আরেক রকম হয়, মানে কম বেশি হয়। তাহলে সিপিইউর উপরে নির্ভর করবে এই চিপের কাজ। এ কী কাজ করে? এই মসফেটগুলোকে অন অফ করে। একবার এটাকে অন করে, এটাকে অফ করে, এটাকে অন করে, অফ করে, এটাকে অন করে। হাই মসফেট লো মসফেটকে অন অফ করে, যেটা কিনা ডিওসোর মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝা যায়। যদি ডিওসো এখানে প্রবে রাখা যায়, প্রব যদি এই যে সোর্সে রাখা যায় তাহলে দেখা যায় যে কীরকমভাবে অন অফ হয়। এখন এই সিপিইউ কত ভোল্টেজ তার দরকার, এই সিপিইউ নিজে বলবে তার কত ভোল্টেজ দরকার। কাকে বলবে? এই ভিআরএম চিপকে বলবে। কিসের ভিত্তিতে বলে? এসবিআইডি, ডাটা ক্লক, অ্যালার্টের মাধ্যমে বলে। এই ডাটা ক্লক অ্যালার্ট এটা চলে হচ্ছে 1.05 ভিসিসি এসটি পিএলএল ভোল্টেজের উপর ভর করে। ভিসিসি এসটি পিএলএল তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে তোমার মাদারবোর্ডের ওই নাম্বারিংটা মাথা থেকে ফেলে দাও, নাম্বারিংটা মনে রাখার দরকার নাই, যে এই নাম্বারিংটা মনে করার আগে দরকার নাই। তার মানে এইটা আসতেছে যে তুমি যখন মাদারবোর্ড সুইচ করবা তোমাকে ভিসিসি এসটি ভোল্টেজটা তৈরি হতে হবে। ভিসিসি এসটি ভোল্টেজ যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে অথবা মাদারবোর্ডে যদি মিস হয় তাহলে সিপিইউ কোর কখনোই তৈরি হবে না, কোর ভোল্টেজ তৈরি হবে না। আর কোর যদি না তৈরি হয় তুমি ডিসপ্লে কোনোদিনই পাবা না। ল্যাপটপের ক্ষেত্রে কি হবে? মাদারবোর্ডটা হ্যালো এটা 3 পাসের আইসি, 3 ভোল্ট 5 ভোল্টের আইসি, নাম্বার হলো 51225। এটার ভিন আসছে ডিসি ব্যাট আউট, অ্যাডাপ্টারে ভোল্টেজ আসলো এ বিআরএজি 3 মানে এলডিও 3 ভোল্টেজটা 3 নাম্বার পিনে জেনারেট করতেছে। ঠিক আছে, 3 নাম্বার পিনে জেনারেট করবে 3.3 ভোল্ট এলডিও, নাম হলো 3.3 ভোল্ট পাওয়ার 2। এই পাওয়ার 2টা নাম ওখানেই চেঞ্জ করে 3.3 ভোল্ট অক্সিলারি S5 হবে। এই 3.3 ভোল্ট অক্সিলারি S5 কিন্তু সরাসরি আয়োর কাছে যায়নি। 3.3 ভোল্ট অক্সিলারি S5, এই অক্সিলারি S5টায় কি হচ্ছে? কনভার্ট হচ্ছে কেবিসি নামে, 3.3 ভোল্ট অক্সিলারি কেবিসি, এবং এই কেবিসিটা যাচ্ছে আয়োর মেন ভিসিসি হিসাবে। এবং এই অক্সিলারি কেবিসিটা কি হচ্ছে? এই অক্সিলারি কেবিসিটা কিন্তু S5 অ্যানাবল, মানে 3-5-এর যেই কয়েল ভোল্টেজের অ্যানাবল সেইটা কাজে যাচ্ছে। তাহলে অক্সিলারি কেবিসি যদি না হয় তাহলে আয়ও পাওয়ার পাবে না, S5 অ্যানাবলটাও
স্টেবল থাকবে না। এটা আছে এন চ্যানেল মসফেটের সাথে একটা লজিক দেওয়া আছে, আর এখানে একটা পি চ্যানেলের মসফেট দেওয়া আছে, ছোট্ট করে একটা মসফেট দেওয়া থাকে। এই মসফেটের অনেক সমস্যা হয়, এই মাদারবোর্ডের সমস্যা হলে এই 3.3 ভোল্ট অক্সিলারি S5টা এই অক্সিলারি কেবিসিতে কনভার্ট হয় না। যদি না হয় তাহলে আইও ভোল্টেজ পাবে না, S5 অ্যানাবলটাও ঠিক থাকবে না। তো এইটা হচ্ছে পিএসএল আউট লজিক। এখানে 3.3 ভোল্ট S5 আসবে, পুল আপ ভোল্টেজ দেওয়া থাকে। তো আমরা জানি পি চ্যানেলের গেট হলো অলওয়েজ লো থাকবে। তো এইটা এন চ্যানেল মসফেট, এটাও লো থাকবে। যদি এটা লো থাকে তাহলে এটা এন চ্যানেল মসফেট, এটা অফ থাকবে। যদি কোনো কারণে এই মসফেটটা অন হয়ে যায়, এটা ওই মাদারবোর্ডের পিকচারে Q2403 আর কিউ হচ্ছে 2402 পাশাপাশি থাকে, এটা আয়োর পাশেই থাকে। এখানে যখন আমরা পাওয়ার সুইচ দিচ্ছি তখন 5 ভোল্ট স্ট্যান্ড বাইটা তৈরি হয়ে 3 ভোল্টেজটা হচ্ছে চিপসেটের ভোল্টেজ, হচ্ছে আয়োর ভোল্টেজটা তৈরি হচ্ছে। আর ল্যাপটপের ক্ষেত্রে 19 ভোল্ট আমরা দিচ্ছি। 19 ভোল্ট দেওয়ার পরে 3 পাসের কাছে 19 ভোল্টটা যাচ্ছে। 19 ভোল্ট যাওয়ার পরে 3 ভোল্ট এলডিও তৈরি হচ্ছে। এই এলডিও পাওয়ার সুইচে যাবে, ব্যাটারি কানেক্টরে যাচ্ছে। ঠিক আছে। মাহবুব ভাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।